বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের ভালো বা খারাপ লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, প্রেতবাড়ির পাণ্ডুলিপি। শরতের আকাশটা সেদিন ছিল নীল রঙের ক্যানভাসের মতো পরিষ্কার। হাওয়াটা হালকা ঠান্ডা, আর কলকাতার বুকে তখনও উৎসবের রেশ। আমি অর্থাৎ বিভাস মুখার্জি পেশায় একজন লেখক, তবে অবসরে রহস্যভেদের নেশা আমার পুরনো। আমার বন্ধু প্রবাল চট্টোপাধ্যায় একজন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর। বয়সে আমার চেয়ে 10 বছরের বড় হলেও আমাদের বন্ধুত্বের রসায়নে কোনো ভাটা পড়েনি। সকালবেলা চা খেতে খেতে প্রবালদা হঠাৎ একটা খাম আমার দিকে বাড়িয়ে বলল, বিভাস, এটা দেখ, গতকাল রাতে আমার বাড়ির ঠিকানায় এসেছে। প্রেরক অজানা। আমি খামটা হাতে নিয়ে ভালো করে দেখলাম। প্রেরকের নাম লেখা নেই, শুধু একটা সিল করা মনোগ্রাম, একটা পুরনো বাড়ির অবয়ব। খাম খুলতেই বেরিয়ে এলো হ্যান্ডমেড কাগজে লেখা এক পত্র। শ্রী প্রবাল চট্টোপাধ্যায়ের প্রতি। আপনি যদি সত্যি সত্যের অনুসন্ধান করতে চান, তবে আগামী শনিবার বিকেল 5টার সময় রায়চৌধুরী প্রাসাদে হাজির হন। সতর্কতা, এখানে যা দেখবেন তার ব্যাখ্যা বিজ্ঞানে খোঁজা বৃথা। একজন মৃত মানুষ। আমি স্তম্ভিত হয়ে প্রবালদার দিকে তাকালাম। এটা কি কোনো প্র্যাঙ্ক হতে পারে? প্রবাল হালকা হাসলেন। প্র্যাঙ্ক যদি হয় তাহলেও বেশ আকর্ষণীয় প্র্যাঙ্ক। আর যদি না হয়? রায়চৌধুরী প্রাসাদ, এই নামটা আমার কাছে অচেনা ছিল না। নদিয়ার প্রত্যন্ত অঞ্চলে এই প্রাসাদের নাম বহু পুরনো কাহিনীতে শুনেছি। শোনা যায় রাতের বেলা ওখানে আলো জ্বলে, অথচ কেউ থাকে না। কারো গলা শোনা যায়, অথচ কেউ দেখা যায় না। আমি বললাম, তাহলে যাচ্ছি? প্রবাল মাথা নাড়লেন। নিশ্চয়ই। রহস্য যত অদ্ভুত, সমাধান তত মজার। 3 দিন পরে রায়চৌধুরী প্রাসাদে আগমন। আমরা পৌঁছলাম সন্ধ্যের কিছু আগে। বাড়িটা যেন ধ্বংসস্তূপের কঙ্কাল, উঁচু প্রাচীর, ভাঙা বারান্দা, আর উপরে ঝুলে থাকা এক পুরনো ঝাড়বাতি। প্রবাল বলল, এই বাড়ির ইতিহাস সম্পর্কে কিছু জানো? আমি জানতাম। 1870 সালের দিকে রায়চৌধুরী বংশের প্রধান হেমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী নাকি এক পুরাতন কাগজের পাণ্ডুলিপি খুঁজে পান, যেটা নাকি ভূতের লেখা। এরপরেই তিনি নিখোঁজ হয়ে যান। আমরা দরজায় পৌঁছে টোকা দিতে যাব, এমন সময় দরজাটা নিজের থেকেই খুলে গেল। ভেতরটা অন্ধকার, বাতাসে ভেজা মাটি আর ধুলোর গন্ধ। হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়াল এক প্রৌঢ়, পাতলা গড়ন, পাজামা পাঞ্জাবি পরা, চোখে মোটা চশমা। আপনারাই কি চট্টোপাধ্যায় বাবু? প্রবাল বললেন, হ্যাঁ। আর উনি বিভাস মুখার্জি। আপনি কে? ভদ্রলোক কিছু বললেন না, শুধু বললেন, আমার সঙ্গে আসুন, ওরা অপেক্ষা করছে। আমরা বিস্মিত হয়ে পেছনে অনুসরণ করলাম। কে ওরা? আর ওরা কেন আমাদের জন্য অপেক্ষা করছে? সব প্রশ্নের উত্তর যেন এই প্রাসাদের অন্ধকার দেওয়ালের ফাঁকে লুকিয়ে আছে। আমরা পা ফেলছিলাম ধীরে ধীরে, যেন শব্দ করলেই চারপাশের নিস্তব্ধতা ভেঙে যাবে। চৌকাঠ পার হতেই একটা বড় হল ঘরে এসে পৌঁছলাম। ঝাড়বাতির আলো এখনো জ্বলছে, যদিও ঝাপসা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ধ্বংসপ্রায় প্রাসাদের ভেতরেও নিখুঁতভাবে সাজানো একটি ঘর। ঘরের ঠিক মাঝখানে গোল টেবিল, চারপাশে কয়েকটা কাঠের চেয়ার। তার একটিতে বসে রয়েছেন একজন বৃদ্ধা, সাদা ধুতিপাট, সাদা শাড়ি, মাথায় সাদা চুল, চোখে অদ্ভুত এক দৃষ্টি। পাশেই বসে আছেন এক মাঝবয়সী লোক, ধূসর প্যান্ট কোট পরা। আর ঘরের এক কোণে দাঁড়িয়ে রয়েছে একজন যুবক, যেন আমাদের আগমনের জন্যই অপেক্ষা করছিল। প্রবাল চট্টোপাধ্যায় ভদ্রভাবে বললেন, আপনারা আমাদের এখানে ডেকেছেন? আপনি তো বলেছিলেন একজন মৃত মানুষ। ব্যাপারটা ঠিক বুঝলাম না। বৃদ্ধা মহিলাটি মৃদু হেসে বললেন, হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না, কিন্তু বুঝবেন। আমরা কেউ এই বাড়ির মালিক নই। আমরা এসেছি সেই পাণ্ডুলিপির টানে। আমি অবাক হয়ে বললাম, কোন পাণ্ডুলিপি? এবার সেই কোট পরা ভদ্রলোক কথা বললেন,
রায়চৌধুরীদের পারিবারিক রেকর্ডে আছে, হেমেন্দ্রনারায়ণ রায়চৌধুরী 1872 সালে এক পাণ্ডুলিপি খুঁজে পান। তা ছিল খণ্ড খণ্ড পাতায় লেখা এক রহস্যময় কাহিনী, যেটা নাকি নরক থেকে এসেছে। এই প্রাসাদেই পাণ্ডুলিপিটা ছিল। তারপর হঠাৎ এক রাতে হেমেন্দ্রনারায়ণ নিখোঁজ হয়ে যান, আর পাণ্ডুলিপিটাও। বৃদ্ধা কথা কেটে বললেন, অদৃশ্য হয়ে যায়। প্রবাল একটু গম্ভীর হয়ে বললেন, তাহলে আপনারা এখানে কেন এসেছেন? এইবার সেই তরুণ যুবক বলল, আমি একজন গবেষক, অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাজ করি। আমার বিশ্বাস এই বাড়িতে এখনো সেই পাণ্ডুলিপির অস্তিত্ব আছে, তবে সেটি শুধু সাধারণ চোখে দেখা যায় না। আপনাদের ডাকার কারণ আপনারা সত্যিকারের তদন্ত করতে পারেন। এমন কেউ দরকার ছিল যারা যুক্তিবাদী, আবার খোলামেও। আমার মনের মধ্যে তখন ঢুকে পড়েছে কৌতূহলের কাঁটা। সত্যিই কি এমন কোনো দলিল আছে যা অতিপ্রাকৃত, নাকি এইসব মানুষগুলো এক ধরনের সম্মিলিত মানসিক বিভ্রমে ভুগছে? হঠাৎ ঝাড়বাতিটা হালকা ঝাঁকুনি দিল, যেন বাতাস ছুঁড়ে গেল তার গায়ে। বাইরে হাওয়া নেই, কিন্তু ঘরের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেল বলে মনে হল। প্রবাল ধীরস্বরে বললেন, ভবনের কোথায় ছিল পাণ্ডুলিপিটা? তরুণটি একটা ম্যাপ বের করে দেখাল। এই ঘরের নিচেই একটা বেজমেন্ট আছে, অনেক বছর আগে তা সিল করে দেওয়া হয়। রেকর্ড বলছে পাণ্ডুলিপিটি শেষবার সেখানেই দেখা গিয়েছিল। আমি একটু চিন্তিত গলায় বললাম, তবে তো আমাদের নামতে হবে নিচে। তরুণটি হেসে বলল, ঠিক তাই, কিন্তু সাবধান, এই প্রাসাদের নিচে নামা মানে কেবল ধুলোধূসরিত দেয়াল নয়, সেখানে অপেক্ষা করছে স্মৃতি আর ছায়া। প্রবাল উঠে দাঁড়ালেন, চল বিভাস, রহস্য যেখানে আমরা সেখানেই যাব। আমি চেয়ারে বসে থাকা বৃদ্ধার চোখের দিকে তাকালাম। তার চাহনি যেন সময়ের গহ্বর থেকে উঠে আসা এক বার্তা পাঠাচ্ছে। আমরা ধীরে ধীরে চললাম সেই বেজমেন্টের দিকে। কাঠের সিঁড়ি যেন কেঁদে উঠছে আমাদের পায়ের নিচে। আলো নিভে যাচ্ছে পেছনে, আর অন্ধকার গিলে নিচ্ছে সামনে। সিঁড়ির ধাপে ধাপে নামতে নামতে মনে হচ্ছিল যেন আমরা কেবল একটা বেজমেন্টে নয়, নামছি ইতিহাসের গভীরে। নিচে নামার সময় চারপাশটা এতটাই নিস্তব্ধ ছিল যে আমাদের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত যেন ধ্বনি তুলছিল। হাতের টর্চের আলো কেবল ধুলোয় ঢাকা দেওয়াল আর মাকসার জাল। সিঁড়ির শেষে পৌঁছে একটা লোহার দরজা পেলাম। দরজার গায়ে বড় বড় হরফে খোদাই করা একটা লাইন, এ দরজা খুলিলে জাগিবে যাহারা ঘুমায়। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রবাল চট্টোপাধ্যায় কিন্তু দমলেন না। পকেট থেকে একটা পুরনো ধরনের লকপিকিং কিট বের করলেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনার কাছে এটা সব সময় থাকে? প্রবাল মুচকি হেসে বললেন, রিটায়ার করলেও অভ্যাস যায় না। দরজা খুলল ধীরে ধীরে এক ধাতব শব্দ তুলে। ভেতরে এক বিশাল ঘর, যেন একটা গোপন পাঠাগার। চারপাশে পুরনো আলমারি, কাঠের তাক ভর্তি সাদা হয়ে যাওয়া পাণ্ডুলিপি আর ধূসর পাতাগুলো। আমরা পা দিলাম ভেতরে। বাতাস ভারী, যেন শতাব্দীর গুমোট ইতিহাস জমে আছে এখানে। হঠাৎ প্রবাল থেমে গেলেন। আলোর সোজা রশ্মিতে ফুটে উঠল একটা আলাদা তাক। তাতে রাখা আছে একটা কালচে রঙের ধাতব বাক্স। তার উপর একটা তালা, যার উপর খোদাই করা অক্ষর রাত্রি। তরুণ গবেষক তখনও আমাদের পেছনে। সে বলল, এটাই সম্ভবত সেই বাক্স। পুরনো দলিল অনুযায়ী শেষবার এই বাক্সেই পাণ্ডুলিপি রাখা হয়েছিল। বৃদ্ধা তখন হালকা কাশলেন। তার গলাটা কাঁপছে, যেন কিছু বলতে চান। এই বাক্স খোলার আগে একটা কথা শুনে নিন। একবার খোলার পরে কেউ আগের মতো থাকে না। আমি বিস্ময়ে বললাম, মানে? তিনি জবাব দিলেন না। চোখ দুটো শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাক্সটার দিকে। প্রবাল বললেন, আমরা যদি না খুলি তাহলে এইসব সব রহস্য শুধু গল্পই থেকে যাবে। আর খুলি, তাহলে হয়তো জানতে পারব সত্যি। তিনি পকেট থেকে এক ধাতব কি বের করলেন। এই চাবিটা আমরা খাম থেকে পাওয়া চিঠির খামে পেয়েছিলাম, যেন কেউ আগে থেকেই জানতো আমরা আসব। চাবি তালায় বসাতেই হালকা এক ক্লিক, বাক্সটা খুলল। তার ভেতরে একগুচ্ছ পুরনো পাতার বাঁধাই।
কাগজগুলো এক ধরনের কালচে ছাই রঙের, তার গায়ে আঁকা অদ্ভুত চিহ্ন, যেন কোনো অজানা লিপিতে লেখা। আমরা তাকিয়ে রইলাম স্তব্ধ হয়ে। হঠাৎ ঘরের বাতাস আরও ভারী হয়ে এলো, যেন কেউ ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে আমাদের পাশে। আলো হালকা কাঁপতে লাগল। তারপরই ঘটল আশ্চর্য ঘটনা। পাণ্ডুলিপির প্রথম পাতাটা যেন নিজে থেকেই উল্টে গেল। আর তখনই ঘরের দেয়ালে ছায়া দেখা গেল। এক অদ্ভুত আকৃতি, মানুষের মতো, কিন্তু মুখ নেই। আমার গলা শুকিয়ে গেল। প্রবাল ধীরস্বরে বললেন, এই পাণ্ডুলিপি কেবল কাহিনী নয়, এটা একটা দরজা। তরুণ গবেষকের কণ্ঠ কাঁপছিল। আমরা কি ভুল করছি? বৃদ্ধা মৃদু স্বরে বললেন, না, এখন তো শুরু হলো মাত্র। বাক্সের ভেতর থেকে পাণ্ডুলিপির পাতাগুলো বের করে আমরা একটা পুরনো টেবিলের উপর রাখলাম। আমার হাত কাঁপছিল, কারণ পাতাগুলোর কাগজ যেন কাগজ নয়, কোনো জৈব পদার্থে তৈরি, যার গায়ে ছোপ ছোপ রক্তের দাগের মতো দাগ। প্রবাল প্রথম পাতাটা তুলে নিলেন। তাতে অদ্ভুত এক লিপি, বাংলা বা সংস্কৃত নয়, কিন্তু মাঝে মাঝে কিছু চেনা শব্দ ফুটে উঠছে। অন্ধকার, জাগরণ, নৈশব্দ, প্রত্যাবর্তন। আমি বললাম, এই ভাষাটা কিছুটা পালি বা প্রাচীন প্রাকৃতের কাছাকাছি হতে পারে, কিন্তু কিছু কিছু শব্দ যেন স্বপ্নে শোনা। তরুণ গবেষক উত্তেজিত কণ্ঠে বলল, আমরা যদি ক্রমে সব পাতা পড়তে পারি, তাহলে হয়তো এই লেখার প্যাটার্ন বুঝতে পারব। কিন্তু সাবধান, এই পাণ্ডুলিপির কিছু শব্দ নাকি উচ্চারণ করলে কিছু জিনিস আসতে শুরু করে। আমার ভেতরটা শীতল হয়ে এলো। প্রবাল তখনই বললেন, একটা কাজ করি, প্রথম পাতাটা জোরে পড়ি না, শুধু অনুবাদ করার চেষ্টা করি, এতে কিছু বিপদ এড়ানো যাবে। আমরা টেবিলের চারপাশে বসে পড়লাম। বৃদ্ধা মহিলা এক দৃষ্টে তাকিয়ে রইলেন আমাদের দিকে। তার চোখে যেন অজানা আতঙ্ক। পাণ্ডুলিপির প্রথম পাতার নিচে লেখা ছিল কিছু চিহ্ন, যা আমরা বুঝতে পারলাম তা হল একটা মন্ত্র বা সংকেত বাক্য। অনুবাদের চেষ্টা করতেই কথাগুলোর একটা অর্থ স্পষ্ট হতে লাগল। যে দেখে ছায়া, সে নিজেই ছায়া হয়। দরজার ওপারে যা আছে তা তোর মনে ছিলই, এখন শুধু জেগে উঠবে। প্রবাল হঠাৎ থেমে বললেন, এই বাক্যটা মানে দাঁড়াচ্ছে, পাণ্ডুলিপি যে পড়বে তার মনেই দরজা খোলে। অর্থাৎ এটা বাইরের কিছু না, এটা নিজের মধ্যে এক বিভ্রম, এক বাস্তবভেদী চেতনা বিকৃতি। আমি মাথা নাড়ালাম। মানে আমাদের মনে যা আছে, ভয়, স্মৃতি, গোপন কল্পনা, সব এই পাণ্ডুলিপি টেনে আনছে। ঠিক তখনই বাতি ঝাঁকুনি দিয়ে নিভে গেল এক মুহূর্তের জন্য। যখন আলো আবার জ্বলে উঠল, আমরা বুঝতে পারলাম ঘরে আমরা চারজন ছাড়া আরেকটা উপস্থিতি আছে। ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। এবার সেটা আরো ঘন, আরো স্পষ্ট। মুখহীন, কিন্তু তার শরীরের গড়ন আমার অজানা নয়, তা আমারই মতো দেখতে। আমি দাঁড়িয়ে পড়লাম, কাঁপা গলায় বললাম, প্রবালদা, ওটা। প্রবাল ধীরে ধীরে উঠে বললেন, তোমার ছায়া, বিভাস। কিন্তু এটা কেবল ছায়া নয়, এটা তোমার সেই অংশ যেটা তুমি স্বীকার করনি। বৃদ্ধা তখন বললেন, প্রতিটি পাণ্ডুলিপি, প্রতিটি বাক্য এক একটি দরজা। তুমি যত পড়বে, ততই তোমার ভেতরের গোপন সত্য জেগে উঠবে। কে কাকে নিয়ন্ত্রণ করে সেটা তখন আর জানা যাবে না। আমি ফিসফিস করে বললাম, আমরা কি এখনো বেরিয়ে যেতে পারি? তরুণ গবেষক গম্ভীর গলায় বলল, যদি এখনই পাণ্ডুলিপি ফেরত বাক্সে রেখে দরজাটা বন্ধ করা যায়, তাহলে হয়তো পারা যাবে। কিন্তু কথা শেষ করার আগেই পাণ্ডুলিপির পরের পাতাটা আবার নিজে থেকেই উল্টে গেল। আর তখনই ঘরের দেয়ালে ফুটে উঠল নতুন ছায়া। এবার প্রবাল চট্টোপাধ্যায়ের মুখাবয় স্পষ্ট। ঘরের দেওয়ালে ছায়া আর আলোর খেলাটা ক্রমেই ঘন হয়ে উঠছিল। এইবার দেয়ালে শুধু বিভাস নয়, স্পষ্ট দেখা গেল প্রবাল চট্টোপাধ্যায়ের প্রতিচ্ছবিও। সেই ছায়ার চোখ ছিল না, কিন্তু তার চাহনি ছিল শীতল, একদম প্রবালদার মতো, যেন প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট, প্রতিটি অপরাধবোধ ওই ছায়ায় সঞ্চিত। তরুণ গবেষক থেমে গেল। সে বলল, এটা আসলে আমাদের নিজেদেরই প্রতিচ্ছবি, কিন্তু তারা শুধু ছায়া নয়, তারা যেন আমাদের স্মৃতির নির্যাস।
এক বিকৃত রূপে। আমি মৃদু কণ্ঠে বললাম, এই পাণ্ডুলিপি তাহলে কেবল পঠনীয় কিছু নয়, এটা যেন একটা আয়না, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদের মনে থাকা চাপা অনুভূতিকে চেহারা দিচ্ছে। প্রবাল চট্টোপাধ্যায় শান্তভাবে বললেন, আমার জীবনে অনেক ভুল ছিল। অনেক অপরাধীকে আমি গ্রেপ্তার করতে পারিনি। অনেক ক্ষেত্রেই সত্যকে চাপা দিতে হয়েছিল প্রমাণের অভাবে। কিন্তু আজ আমি সেগুলোকে নিজের চোখে দেখছি। এই ছায়া আমার অন্য রূপ। আমরা সবাই ঘরের মাঝখানে ফিরে এলাম। পাণ্ডুলিপিটা তখন টেবিলের উপর খোলা, তৃতীয় পাতায়। এবার পাতায় যে ভাষা লেখা তা আগের চেয়ে বেশি স্পষ্ট, যেন আমরা পড়ার জন্য প্রস্তুত। তৃতীয় পাতার অনুবাদ এই রকম, যে জানে সে দেখবে না, যে ভুলে গেছে তার চোখ খুলবে। ছায়ারা কেবল পিছনে হাঁটে, সামনে এগোলে তারা নীরব হয়। পেছন ফিরে তাকিও না। এই বাক্য পড়তেই চারপাশে বাতাস ভারী হয়ে এলো। তরুণ গবেষক হঠাৎ চেঁচিয়ে উঠল, ঘরের কোনায় কিছু নড়ছে। আমরা সবাই ফিরলাম, কিন্তু প্রবালদা হাত তুলে বললেন, না, পেছনে তাকিও না। তুমি শুনেছ বাক্যটা। ছায়ারা পিছনে হাঁটে, পেছন ফিরে তাকালে তারা সামনে আসে। তরুণ থেমে গেল, কিন্তু তার শরীর তখনও কাঁপছে। তখনই বৃদ্ধা মহিলা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, তোমরা যদি সত্যিই জানতে চাও পাণ্ডুলিপির রহস্য, তাহলে শেষ পাতাটার দিকে যেতে হবে। কিন্তু সেই পথ পেরোনোর আগে এক পরীক্ষা আছে। আমি জিজ্ঞেস করলাম, কি রকম পরীক্ষা? বৃদ্ধা বললেন, তোমাদের প্রত্যেককে নিজের ছায়ার মুখোমুখি হতে হবে। কেবল তাকিয়ে থাকলেই চলবে না, তোমাকে তা স্বীকার করতে হবে। আমার শরীরটা জড়িয়ে এলো ঠান্ডায়। আমি জানি আমার ভেতরে কিছু আছে, যা আমি চাপা দিয়েছি বহু বছর। একটা পুরনো মৃত্যু, একটা ভয়, একটা অপরাধবোধ। আমার ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। আমি নিজের চোখে নিজের মতো দেখতে একটা মুখ দেখলাম, কিন্তু সেটা আরো ক্লান্ত, আরো গভীর দৃষ্টিতে তাকিয়ে। ছায়া বলল না কিছু, কিন্তু আমি শুনতে পেলাম নিজেরই কণ্ঠস্বর যেন মাথার ভেতর থেকে ভেসে আসছে। তুমি জানো আমি কে? তুমি আমাকে যতদিন চেপে রাখবে, আমি ততদিন জেগে থাকব পেছনের অন্ধকারে। প্রবাল তখন নিজের ছায়ার দিকে তাকিয়ে বললেন, আমি স্বীকার করি। হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি। হ্যাঁ, আমি সব করতে পারিনি। কিন্তু আমি লড়েছি, আর আজও লড়ছি। ঠিক তখনই প্রবাল চট্টোপাধ্যায়ের ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। এক নিমিষে। আমার দিকে তাকিয়ে প্রবাল বললেন, এটাই পরীক্ষার আসল রূপ। যদি তুমি নিজেকে গ্রহণ না করো, ছায়া কখনো পিছু ছাড়বে না। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। ঘরটা যেন বদলে যাচ্ছিল। দেয়ালের রংদা থেকে গাতর, বাতাস ভারী, ছায়াগুলো মিশে যাচ্ছে চারপাশের অন্ধকারে। পাণ্ডুলিপির তৃতীয় পাতা যখন আমরা পড়ে শেষ করলাম, তখন চতুর্থ পাতাটা নিজে থেকেই এক ধাক্কায় খুলে গেল। এইবার পাতাটার উপর বড় বড় হরফে লেখা ছিল একটাই লাইন, শেষ পাতার দরজা খোলার আগে মনে রাখো, সত্যের আলো যেমন জ্বলে তেমনি পোড়ায়। তরুণ গবেষক ফিসফিস করে বলল, আমরা যদি সত্যি সেই শেষ পাতায় পৌঁছাই, তাহলে কি সবকিছু বদলে যাবে? প্রবালদা গম্ভীর স্বরে বললেন, অন্তত একটা জিনিস বদলাবে, আমরা নিজেরা। আমরা সামনে এগিয়ে চললাম বেজমেন্টের ভেতরে আরো গভীরে। পাণ্ডুলিপির প্রতিটি পাতা যেন একটা দরজা, আর তার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে অজানা এক বাস্তবতার দিকে। হঠাৎ আমাদের সামনে একটি নতুন দরজা উদ্ভাসিত হয়ে উঠল। এবার সেটা কোনো কাঠ বা লোহার নয়, বরং যেন অন্ধকার দিয়ে তৈরি। তার ঠিক উপরটা জ্বলজ্বল করে লেখা এক বাক্য, যারা নিজেকে চিনেছে তারাই প্রবেশ করুক। আমরা বুঝলাম এটাই সেই শেষ পথে পৌঁছানোর প্রথম ধাপ। প্রবালদা আমাদের দিকে তাকিয়ে বললেন, প্রত্যেককে আলাদাভাবে এই দরজা পার হতে হবে। এইটা একটা মানসিক প্রবেশ পথ, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। বৃদ্ধা তখন প্রথম এগিয়ে গেলেন। তিনি দরজায় হাত রাখতেই এক ঝলক আলোয় ভেসে গেলেন তিনি, তারপর অদৃশ্য। তরুণ গবেষকও গেল, তারপর প্রবালদা। এবার আমার পালা। আমি অন্ধকার দরজায় হাত রাখলাম। এক মুহূর্তে চারপাশ বদলে গেল। আমি দাঁড়িয়ে আছি এক বিশাল ফাঁকা মাঠে,
যেখানে কুয়াশার মধ্যে শুধু শুনতে পাচ্ছি আমার নিজের ছোটবেলার গলা, মায়ের কান্না আর একটা বাচ্চা ছেলের চিৎকার, যে হারিয়ে ফেলেছিল তার ছোট ভাইকে এক মেলায়। এই স্মৃতিটা আমি চিরকাল চাপা দিয়ে রেখেছিলাম। আমার ভাইকে হারানোর জন্য আমি নিজেকে দোষ দিই আজও। আমার পাশে হঠাৎ দাঁড়িয়ে পড়ল সেই ছায়ামূর্তি, যেটা আমার ছোট ভাইয়ের মতো দেখতে। সে বলল, তুমি কি এখনো ভাবো এটা তোমার দোষ ছিল? আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম। তারপর কাঁপা গলায় বললাম, আমি জানি সেটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু আমি চিরকাল ভাবতাম আমি আরেকটু খেয়াল রাখলে হয়তো ও ফিরে আসত। ছায়াটা এগিয়ে এসে বলল, তাহলে এখন ক্ষমা করো নিজেকে। তারপর হঠাৎ কুয়াশা ছড়িয়ে গেল। আমি দেখলাম আমি আবার সেই অন্ধকার ঘরে, যেখানে প্রবালদা আর তরুণ গবেষক দাঁড়িয়ে। তারা দুজনেই বদলে গেছেন, তাদের চোখে একটা শান্তি, যেন ভেতরের ঝড় থেমে গেছে। পাণ্ডুলিপি এখন খোলা শেষ পাতায়। এই পাতাটা ছিল রক্তচিহ্নে ভরা। লেখাগুলো এমনভাবে আঁকা যেন রক্ত নিজেই শব্দের আকার নিয়েছে। আমরা মিলে সেই শেষ বাক্য পড়লাম ধীরে ধীরে। যে সত্য জানে সে আর ছায়া দেখে না, সে ছায়া সৃষ্টি করে। তোমরাই সেই নতুন লেখক, এই পাণ্ডুলিপির পরবর্তী অধ্যায় তোমরাই লিখবে। আমরা থেমে গেলাম। এই পাণ্ডুলিপি একটা অভিশাপ নয়, এটা এক দায়িত্ব। ছায়ারা মিলিয়ে গেল, ঘরের আলো ফিরে এলো। পাণ্ডুলিপির পাতাগুলো ধীরে ধীরে ছাই হয়ে উড়ে যেতে লাগল বাতাসে। তরুণ গবেষক বলল, আমরা কি শেষ করলাম সব? প্রবাল ধীরে ধীরে বললেন, না, আমরা শুরু করলাম। ঘরটা তখন ধীরে ধীরে আগের রূপে ফিরে যাচ্ছিল। বাতাস হালকা, আলো স্থির, আর পাণ্ডুলিপির ছাই এখনো মেঝেতে উঠছে। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি থেকেই যাচ্ছিল, যেন সব শেষ হয়নি, বরং কিছু একটা নতুন শুরু হয়েছে। আমি ধীরে ধীরে চারপাশটা দেখছিলাম। প্রবালদা নিশ্চুপ, চোখে গভীর চিন্তা। তরুণ গবেষক নিচু হয়ে ছাইগুলো পর্যবেক্ষণ করছিল। এমন সময় দরজার কাছে থাকা বৃদ্ধা মহিলা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, তোমরা পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছেছ। অনেকেই পারে না, কিন্তু এটা বুঝতে হবে, শেষ পৃষ্ঠাও একটি আরম্ভ। আমি প্রশ্ন করলাম, আমরা তো ছায়াদের পরাজিত করলাম, নিজেদের স্বীকার করলাম, পাণ্ডুলিপিও তো ছাই হয়ে গেল। তাহলে নতুন শুরু মানে কি? তিনি হালকা হাসলেন। পাণ্ডুলিপি যখন কেউ পড়ে, তখন সে জীবনের দিকে একটা নতুন জানালা খোলে। কিন্তু এই জানালা একমুখী নয়। এই পাণ্ডুলিপির একটা অংশ এখন তোমাদের মধ্যে থেকেই গেছে। প্রবাল বললেন, মানে? বৃদ্ধা এবার পকেট থেকে একটা পুরনো ফটোগ্রাফ বের করলেন। ছবিটা দেখে আমাদের চোখ কপালে। ছবিতে ছিল ঠিক আমাদের মতো চারজন মানুষ, একজন প্রবীণ গোয়েন্দা, একজন তরুণ গবেষক, একজন লেখক, আর একজন বৃদ্ধা মহিলা। ছবির পেছনে তারিখ লেখা 1872। আমি হতভম্ব হয়ে বললাম, এটা কিভাবে সম্ভব? আমরা তো এখনকার মানুষ। বৃদ্ধা বললেন, প্রেত শুধু ছায়ায় নয়, সময়েও বাস করে। যারা পাণ্ডুলিপিতে প্রবেশ করে, তাদের স্মৃতি এই চক্রের অংশ হয়ে যায়। তোমরা এখন এর উত্তরাধিকারী। আমাদের ঘাড়ের পশম খাড়া হয়ে উঠল। তরুণ বলল, আমরা তাহলে পাণ্ডুলিপির নতুন লেখক? বৃদ্ধা মাথা নাড়লেন, না, লেখক শুধু নয়, রক্ষকও। এখন এই পাণ্ডুলিপি তোমাদের মধ্যে বেঁচে আছে। যতদিন না নতুন কেউ একে পড়ে, ততদিনের প্রেত তোমাদের চোখ দিয়ে দেখবে, স্বপ্নে আসবে, লিখতে বলবে। আমি অনুভব করলাম আমার কাঁধে যেন একটা ভার এসে পড়েছে। ঘরের একটা দেয়ালে হঠাৎ ফুটে উঠল এক নতুন বাক্য, যা আগে ছিল না। পাঠ শেষ, অধ্যায় নয়। শব্দের ছায়া যেখানে পড়ে, সেখানে আবার জন্ম নেবে প্রেত। তরুণ গবেষক ঘরের দেয়াল ছুঁয়ে বলল, তাহলে এই বাড়ি থেকে কি আমরা বেরোতে পারব? বৃদ্ধা হাসলেন, তোমরা বেরোতে পারবে ঠিকই, কিন্তু পাণ্ডুলিপি তোমাদের ছেড়ে যাবে না। এটাই চুক্তি, এটাই সত্য। ঘরের দরজা আবার খুলে গেল। বাইরের বাতাসে শরতের সেই পরিচিত গন্ধ।
পাখির ডাকা, দূরের ভ্যানগাড়ির আওয়াজ, সব যেন আবার স্বাভাবিক। আমরা তিনজন ধীরে ধীরে বেরিয়ে এলাম সেই প্রাসাদ থেকে। আর পেছনে ফিরে তাকালাম না। কিন্তু যখন আমরা গাড়িতে উঠলাম, আমি শেষবার জানালা দিয়ে তাকিয়ে দেখি দেয়ালে লেখা সেই শেষ বাক্যটা আবার ফুটে উঠছে, এবার আমাদের ভাষায়। তোমরা এখন গল্পের অংশ নও, তোমরাই গল্প। প্রাসাদ থেকে ফেরার পর আমরা সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে গিয়েছিলাম, কিন্তু ভেতরে একটা অস্থিরতা রয়ে গিয়েছিল, যেন কেউ আমাদের চোখের ওপর নজর রাখছে, এমনকি ঘুমের মাঝেও। আমার বাড়ি ফেরার পর প্রথম কাজ ছিল ব্যাগ থেকে খাতা বের করে সবকিছু লেখা। কিন্তু ঠিক তখনই চোখ পড়ল আমার ডেস্কের ওপর রাখা একটা খামের দিকে। সাদা খাম, প্রেরকহীন। খামের ঠিক ওপরে বড় অক্ষরে লেখা, তোমার হাত কাঁপে কেন, লেখক। আমি মুহূর্তে স্থির হয়ে গেলাম। এই বাক্যটা যেন শুধু লেখা নয়, আমার মন পড়ে নিয়েছে কেউ। কারণ সত্যি, সেই রাতে আমি যখন লিখতে বসি, আমার হাত কাঁপছিল। আমি নিজেই সেটা খেয়াল করেছিলাম, কিন্তু কাউকে বলিনি। ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে কাগজ কিছুই নেই, শুধু ধুলোর মতো ছাই, আর একটা অদ্ভুত গন্ধ, যেটা ঠিক সেই পাণ্ডুলিপির পাতাগুলোর মতো। আমি আতঙ্কিত হলাম। প্রাসাদের অভিজ্ঞতা কি সত্যিই শেষ হয়নি? ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 12টা ছুঁয়েছে। টেবিলের ল্যাম্প নিভে গেল হঠাৎ। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, জানালার কাঁচ ঠক করে কাঁপতে লাগল। আমি দাঁড়িয়ে উঠতে গিয়েও পারলাম না, শরীরটা জমে যাচ্ছে, ঠান্ডায় নয়, ভয়। ঠিক তখন আমার ডেস্কের ওপরে রাখা খাতার পাতা হঠাৎ খুলে যেতে থাকল একের পর এক। সেই খাতায় আমি কিছুই লিখিনি, অথচ পাতাগুলোর গায়ে অদ্ভুত অক্ষরে শব্দ ফুটে উঠছে। নতুন অধ্যায় শুরু হয়েছে। লেখক তুমি, কিন্তু কলম আমাদের। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। ঘরের কোনায় তখন ছায়া জড়ো হচ্ছে। সেই ছায়া, যেটা প্রাসাদে দেখেছিলাম। এবার শুধু আমার মতো নয়, এই ছায়ার হাতে একটা কলম। ছায়াটা এগিয়ে এলো আমার দিকে। চোখে মুখ নেই, কিন্তু তার দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম, এই ছায়া আমায় লিখতে বাধ্য করবে। আমি নিজের নিয়ন্ত্রণে নেই। ঠিক তখন দরজায় ঠক ঠক আওয়াজ। আমি ছুটে গিয়ে দরজা খুললাম। বাইরে দাঁড়িয়ে প্রবাল চট্টোপাধ্যায়। হাতে চায়ের থার্মাস আর চোখে সেই চিরচেনা দৃঢ়তা। জানি, খাম এসেছে। আমার কাছেও এসেছে। এখন লিখতে হবে আমাদের দুজনকে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি জানো এই ছায়ারা আমাদের থেকে কি চায়? প্রবাল মৃদু গলায় বললেন, তারা চায় আমরা সত্য লিখি। শুধু রহস্য নয়, আমাদের নিজস্ব ভয় যেন অন্যের চোখে ধরা পড়ে। তবেই তারা শান্ত হয়। আমরা যদি না লিখি, তারা লেখে আমাদের হাত দিয়ে। আমি থার্মাস থেকে চা নিয়ে চুমুক দিলাম। চায়ের স্বাদ যেন নতুনভাবে চিন্তা করতে সাহায্য করল। আমি বললাম, তাহলে আজ থেকে প্রতি রাতে লিখতে হবে। প্রবাল মাথা নাড়লেন। না, প্রতি রাতে নয়, প্রতি ছায়া পড়লে। সেই রাতেই আমরা শুরু করলাম নতুন এক খাতা। প্রবালদা বললেন, তুমি লিখবে, আমি পাশে থাকব। মনে রেখো, ছায়ারা ঠিক করে না তুমি কি লিখবে, তারা শুধু বলে কি লুকাবে না। আমি কলম তুলে নিলাম। পৃষ্ঠার শূন্যতা যেন আমার দিকে তাকিয়ে আছে। প্রথম লাইন লেখার আগেই কাঁধ ভার হয়ে এলো। একটা চেনা শীতলতা পেছন থেকে এগিয়ে আসছে। আমার কলম নিজে থেকেই চলে যেতে লাগল। আমি চাইছিলাম না, কিন্তু হাত থামাতে পারলাম না। যেন কেউ ভেতর থেকে আমার স্মৃতি বের করে আনছে, আর সেগুলোকেই শব্দে রূপ দিচ্ছে। আমি লিখলাম, সে রাতটা এখনো ভুলিনি। আমার ভাই হারিয়ে গিয়েছিল না, বরং আমি তাকে ফেলে এসেছিলাম ইচ্ছে করে। আমার বুক ধসে পড়ল। এই স্মৃতি আমি কখনো কাউকে বলিনি, এমনকি নিজের কাছেও না। প্রবাল চুপচাপ দাঁড়িয়েছিলেন, চোখে মুখে না বিস্ময়, না দয়া, শুধু গ্রহণ। তিনি বললেন, এভাবেই শুরু হয়। সত্য যত গভীর, ছায়ারা তত সন্তুষ্ট। তারপর তিনি নিজের খাতা বের করলেন। লিখতে শুরু করলেন, 1984 সালে এক যুবককে বিনা দোষে গ্রেপ্তার করেছিলাম। কারণ প্রকৃত খুনিকে আমি চিনতাম,
কিন্তু সে ছিল আমার ঊর্ধ্বতন অফিসারের ছেলে। আমরা বুঝে গেলাম এই পাণ্ডুলিপি কল্পনা নয়, এটা স্বীকারোক্তির জায়গা। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে সাঁই করে ঢুকে পড়ল একটা বাতাস। বাতাসের সঙ্গে সঙ্গে ঘরে ছড়িয়ে পড়ল সেই গন্ধ, ছায়ার, পুরনো পাতার আর অপরাধের। আমাদের পেছনে দেখা গেল নতুন এক ছায়া। এবার সেটা মানুষের মতো নয়। তার গায়ে আছে বহু মুখ, আমাদেরই মুখ, আর তাদের যারা আমাদের লেখা পড়বে। প্রবাল ধীরে স্বরে বললেন, এই পাণ্ডুলিপি শুধু নিজের পাপ নয়, পাঠকেরও প্রতিফলন তৈরি করে। যারা পড়বে তাদের মাঝেও ছায়া জন্মাবে। আমি চমকে উঠে বললাম, তাহলে কি আমরা সবাইকে বিপদে ফেলছি? তিনি বললেন, না, ছায়া কেবল তখনই শক্তি পায় যখন কেউ নিজেকে অস্বীকার করে। যারা সত্যের মুখোমুখি হবে তাদের কিছুই হবে না, বরং তারা বদলে যাবে। আমার পৃষ্ঠা তখন মাঝখানে, আর কলম থামছে না। লিখতে লিখতে বুঝলাম এই খাতা এক চক্র। আমরা শুধু পাণ্ডুলিপির লিখিত রূপ না, আমরাই পাণ্ডুলিপি। ঠিক তখনই জানালা ধাক্কা মেরে খুলে গেল। বাইরে রাতের অন্ধকারে এক ফ্যাকাশে মুখ দেখা গেল এক পলকের জন্য। তরুণ গবেষক। সে নিখোঁজ ছিল সেই রাতের পর থেকে। এখন সে দাঁড়িয়ে, কিন্তু তার চোখ দুটো পুরো সাদা। সে ফিসফিস করে বলল, তোমরা লিখছ ভালো, এখন আমার লেখা পড়বে। তার হাতে একটা খাতা। সেই খাতার পৃষ্ঠাগুলো পাণ্ডুলিপির পাতার মতোই, কালো, ছাই রঙের আর রক্তরঙা অক্ষরে লেখা। আমি যা দেখেছি বেজমেন্টে, তোমরা তা দেখনি। আমি যা লিখেছি তার পরিণতি কেবল পড়লে বুঝবে না, ঢুকতে হবে। তারপর সে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। প্রবাল বললেন, নতুন প্রেত জন্ম নিয়েছে। এবার শুধু ছায়া নয়, লেখার মধ্যেই লুকিয়ে আছে ওরা।